তো আমরা আমাদের আলোচনাটা শুরু করি ওই মৎস্যজীবী দিয়েই, কারণ যেহেতু ইলিশ মাছ, তবে ইলিশ মাছ ওখানে একটা ইলিশের গবেষণা কেন্দ্র আছে, গবেষণা হচ্ছে, কিন্তু এই গবেষণা করে আমরা অপেক্ষায় আছি কবে পুকুরে ইলিশ চাষ করা যাবে। সেটা অবশ্য সম্ভব না, তারপরেও যাক আমরা চেষ্টা করেই যাচ্ছি যে আমাদের এটা একটা সম্পদ, আমাদের জাতীয় মাছ, কাজে এটা ভালোভাবে উৎপাদন হোক এবং যারা এটা রক্ষার জন্য কাজ করেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা মৎস্যজীবীদেরকেও সহযোগিতা করে থাকি। তো আমি মৎস্যজীবীদের কাছ থেকেই প্রথম কথাটা শুনি, তো বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার মতন একজন মৎস্যজীবীরে এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্যে মৎস্যজীবীদের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। আমি মোহাম্মদ মানিক দেওয়ান, আমার বাড়ি হাইমচর, চাঁদপুর। আমরা মৎস্যজীবীরা আপনার মতন প্রধানমন্ত্রী পেয়েছি বিদায়ী আমরা অনেক কিছু পেয়েছি, যেমন সেটার বাস্তব উদাহরণ আমাদের জন্য মৎস্যজীবীদের জন্য আপনি একটা ভিন্ন আমাদের আরেকটি ইন্টারন্যাশনাল কার্ড করে দিয়েছেন, চাল দিয়েছেন, পুনর্বাসন দিয়েছেন, বহুত কিছু দিয়েছেন, সেগুলা অনেক বলা যাইব। আমরাও মৎস্যজীবীরা সৌভাগ্য যেহেতু আপনার মতন প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের আরও কিছু পাওয়ার আশাও আছে, যেমন আমরা যেই অভিযান অভয়াশ্রম আপনি দিয়েছেন সেটা আমরা মৎস্যজীবীরা সুন্দরভাবে মানি বা শুনি। ওইটার কারণে মাছ বৃদ্ধি হয়েছে, জেলেরা মাছ বেশি পেয়েছে, যারা কিনে খায় তারাও সস্তায় কিনে খেতে পারেছে, এই জন্যে আপনাকে ধন্যবাদ। আরেকটি আমার কথা হলো যে কারেন্ট জাল, এই ইলিশ মাছ ধ্বংস করার একমাত্র উপায় কারেন্ট জাল, কিন্তু কারেন্ট জাল বন্ধ হইতেছে না। এটার পাশাপাশিও ওই কারেন্ট জাল নিয়েও জেলেরই মার খাই, যেমন সেটার উদাহরণ জেলেদের পুলিশে বা কোস্টগার্ডে ধইরা জেলে দেয়, ওই কিন্তু জাল যারা তৈরি করে তাদেরকে জেলে দেয় না, জাল যারা বিক্রি করে তাদেরকে জেলে দেয় না। এখানে আমাদের জেলেদেরকেই একটু নির্যাতিত করা হয়। দয়া করে কারেন্ট জাল বন্ধ হোক, এটা আমাদের কোনো আমরা বিপক্ষে না, কিন্তু যারা তৈরি করে বা যারা বিক্রি করে তাদেরকে ভালোভাবে ধরেন, জেলেরা না পাইলেই তো আর কিনতে পারবো না। আরেকটি আমার পরামর্শ হলো মাননীয় প্রধানমন্ত্রী, যেমন 1 কেজি মাছ যখন ঝাটকা থাকে তখন 1 কেজি মাছে 60 থেকে 70টা মাছ, ওই মাছের দাম 50 টাকা, কিন্তু ওই মাছটা যদি 200 গ্রাম 300 গ্রামও হয় তাইলে 4টা মাছে 1 কেজি হইলো ওটার দাম 500 টাকা, তো 60টা মাছের দাম মিনিমাম 7-8 হাজার টাকা। আর যদি 6 থেকে 7 মাস ওই মাছটা সুযোগ পায় তাইলে 1 কেজি হইলে ওই 1 কেজি মাছের দাম তখন 3000 থেকে 4000 টাকা, তাইলে 1 কেজি মাছের দাম দাঁড়া জায়গা বহুত টাকা। তাইলে আমার আপনার কাছে দাবি হইলো মাছ বাঁচলেই দেশ বাঁচবো। যদি মাছ স্বয়ংসম্পূর্ণভাবে নদী শাসন করে আপনি বাঁচাইতে পারেন তাইলে সোনার বাংলা হইতে 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই সোনার বাংলা হয়ে যাবে। আরেকটি আমার হয়তো আপনি প্রধানমন্ত্রী আমাদের মৎস্যজীবীদের অনেক কিছু করেছেন দিয়েছেন, সেই জন্যই আমরা আপনার কাছে চাই, যিনি ভালোবাসে তার কাছেই মানুষ যায়। যেমন সেটা আমাদের যে মৎস্যজীবীরা আমরা যে মানুষ, আপনি এটা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু মৎস্যজীবী ছেলেপেলেরা আগে লেখাপড়া করতে পারতো না, এখন মৎস্যজীবীরা একটু ভালো আছে, তার কারণেই মৎস্যজীবী ছেলেপেলেরা লেখাপড়া করতে পারে। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, মৎস্যজীবী ছেলে মেয়েদের জন্য যেমন মুক্তিযোদ্ধা বা উপজাতি একটা কোঠা আছে, মৎস্যজীবীদের ছেলে মেয়েরাও যেন
ভালোভাবে লেখাপড়া করতে পারে, ওই মৎস্যজীবী ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য, স্কুলে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনি একটি কোঠা তৈরি করে দিবেন। তাইলে আমরা যারা মৎস্যজীবী তাদের ছেলে মেয়েকে যদি লেখাপড়া করাইতে পারি তাইলে আমরা বিরাট উপকৃত হব। তাইলে মৎস্যজীবীদের ছেলে সন্তানরা আর মৎস্যজীবী হব না, হয়তো ভালো কোনো একটা চাকরি বা কোনো একটা কাজ করতে পারবো, তাইলে আমরা বিরাট উপকৃত হব। আপনাকে আরো ধন্যবাদ দিব, আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারলই। আরেকটি আমার দাবি হলো, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাঁদপুরের মৎস্যজীবীরা ওই 2-3 বছর একটু বেশি মাছ পাইছি, এই বছর মাছ কম পাইছি। তার কারণ হলো নদী শুকায় গেছে গা। দয়া করে যদি আপনি নদীটা খনন করে দেন তাইলে ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশ চাঁদপুর পর্যন্ত কাইসা পড়বো, আমরাও বেশি পাবো, আর ওখানে লঞ্চ স্টিমার চলতেও ভালো হইব, আবার নদীর দুনো পাশ ভাঙবে না। এটা তো সাধারণ মানুষের উপকৃত হইব। আর আপনি মৎস্যজীবীকে অনেক উপকৃত করছেন বিদুই আমরা মৎস্যজীবীরা আপনার কাছে ঋণী। আমরা ওই ঋণ শোধ করতে ইনশাল্লাহ বাধ্য থাকবো, বা আমরা ওই ঋণ শোধ করবো আপনার ওই ভোটের মাধ্যমেই। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর বিশেষ করে আপনি অনেকগুলি কথা মানে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সত্যি মানে মনে হচ্ছে অনেক কিছু জানারও সুযোগ পেলাম। এটা ঠিকই যে যারা কারেন্ট জাল তৈরি করে এবং বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব এবং এই কারেন্ট জালটা অন্য কোন কাজে লাগে সেটাও দেখতে হবে, কিন্তু এই মাছ যেনই না করতে পারে সেটা আমরা দেখব। আর দ্বিতীয় কথা, আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনা কিন্তু কোনো বাধা নেই। আমরা চাই প্রত্যেক ছেলেমেয়েই পড়াশোনা করবে। আর মাছ ধরা বা মাছ আহরণ করা এখন তো আধুনিক যুগ, কাজে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কিন্তু মানে একটু উন্নত পদ্ধতিতেও মাছ ধরতে পারবে, সেই ট্রেনিংটা দেওয়া যেতে পারবে। কারণ আপনারা যদি বলেন যে কেউ মাছ ধরবে না, তাহলে আমরা মাছ পাবো কোথায়? তাহলে মাছ খাবো কীভাবে? আর মাছ ধরে তাহলে বিক্রি হবে কীভাবে? আমাদের যার যার পেশাটা ঠিক রাখতে হবে, কিন্তু ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এ ব্যাপারে উপযুক্ত করে তুলতে হবে যেন তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। সেই ব্যবস্থাটা আমরা করতে চাই, সেটা আমরা করে দেব। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন নদী খনন, এটা অত্যন্ত জরুরি। কারণ এটা ঠিকই যে নদীগুলি অনেকেই আমাদের দেশে সবচেয়ে বেশি পলি আসে, অনেক নদী হেজে মজে যাচ্ছে। কাজে আমরা ইতিমধ্যে অনেকগুলি প্রজেক্ট নিয়েছি নদী এই প্রকল্পগুলি যে নদী খননের, কাজে নদী খননটা একান্তভাবে গুরুত্বপূর্ণ। আমরা নদী অবশ্যই খনন করার ব্যবস্থা নিচ্ছি এবং আরও নেব। আর অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনা করতে পারেন। আমরা তো বই দিচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। এই যে এবার 1 জানুয়ারি আমরা প্রায় 35,41,90,162,162 বই বিনা পয়সায় আমরা কিন্তু ছেলে মেয়েদের দিলাম। কারো বই কিন্তু কিনতে হচ্ছে না, স্কুলগুলি উন্নয়ন করে দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি এবং আপনাদের ছেলেমেয়ে সবাই কিন্তু বৃত্তি পাচ্ছে। আমাদের একবারে প্রাইমারি থেকে মানে একেবারে না মাস্টার ডিগ্রি পিএইচডি পর্যন্ত প্রায় 2,03,00,000 শিক্ষার্থী কিন্তু বৃত্তি পাচ্ছে। 1,30,00,000 প্রাইমারি শিক্ষার্থীর যে বৃত্তি, সেই টাকাটা তার মায়ের নামে মোবাইল ফোনের মধ্যে চলে যাচ্ছে। কাজে আমরা কিন্তু এভাবে সমস্ত ব্যবস্থা নিচ্ছি এবং যেখানে স্কুল নাই সেখানে আমরা স্কুল করে দিচ্ছি। তো আমি এখানে ডিসি সাহেবকে বলবো যে আমাদের মৎস্যজীবীরা যেখানে থাকে তাদের সবার ঘর বাড়ি আছে কিনা একটু দেখবেন। যদি গৃহহারা কেউ থাকে তাহলে অবশ্যই আশ্রয়ণ প্রকল্পে তাদের ঘর করে দেবেন। আর এই কারেন্ট জাল কারা তৈরি করে এটা আমরা দেখব। আর নদী খননের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আর চাঁদপুর এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, নৌপথে আসতে গেলে চাঁদপুর হয়েই আমাদের আসতে হয়। বিশেষ করে আমরা তো দক্ষিণ অঞ্চলের মানুষ, সবসময় চাঁদপুর দিয়ে আসা যাওয়া করতাম। আর ওই যে পদ্মা মেঘনার যে সংযোগ স্থলটা, একটা নদীর পানি ঘোলা আর একটা নদীর পানি স্বচ্ছ। ছোটোবেলা আমরা স্টিমারের সামনে ঝুঁকে বসে থাকতাম, কখন ওই পানিটা একসাথে মিলে যাবে স্টিমার যাওয়ার সময় সেটা দেখবো। ওই জায়গাটা আমরা দেখার জন্য সবসময় বসে থাকতাম। কাজে আর চাঁদপুরের রসগোল্লাও খুব মজার ছিল। খালি ইলিশ মাছ না, চাঁদপুর ঘাটে ভিড়লে মাটির হাঁড়িতে রসগোল্লা পাওয়া যেত, সেটা আমরা খেতাম। সেই কথাও আমাদের মনে আছে। তবে স্টিমার ঘাটে আবার পেট চুক্তি খাবার
স্টিমার আলারা খুব চালাকি করতো, সবাইকে বলতো পেট চুক্তি খান, খেতে বসলেই স্টিমারটা হুইসাল দিত, তখন সবাই আধা পেটা দৌড় মারতো। কাজে স্টিমারে কিন্তু সেটাও আমার মনে আছে ছোটবেলায় এই সমস্ত কাহিনী। হ্যাঁ, না বলে দিও পেট চুক্তি খাবার, যেই খেতে বসলো না ওই স্টিমারের সাথে একটা সংযোগ থাকতো, যারা হোটেল সোজা একটা হুইসাল দিলেই সবাই খাওয়া তুই দৌড়, আর পেট চুক্তি খাওয়া লাগতো না। তো যাই হোক, আমি এখানে একটা জিনিস করতে পারি, আর যেটা আমি ইতিমধ্যে আমাদের নৌপরমন্ত্রীকে বলেছি, আপনারা উদ্যোগ নিতে পারেন, সেটা হচ্ছে রিভার ক্রুজ বিদেশে আছে, অর্থাৎ নৌ ভ্রমণ। এই নৌ ভ্রমণের ব্যবস্থাটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত উপযোগী একটা পর্যটন। এই আমাদের পর্যটনের থেকে কিন্তু এই উদ্যোগটা নিতে পারে যে নৌ ভ্রমণের ব্যবস্থা করা, খুব সুন্দর সুন্দর এখন লঞ্চ, আধুনিক লঞ্চ বা স্টিমার তৈরি করা, সেখানে বসে সবাই নৌ ভ্রমণে যাবে, মানে একদিন গেল ওই স্টিমারেই রাতে থাকলো, আবার পরের দিন ফিরে এলো, বা কয়েক ঘন্টার মধ্যে যাতায়াত করতে পারে। এটা এই শিল্পটা আমাদের গড়ে ওঠে নাই। আমাদের পর্যটন শিল্পে নৌ ভ্রমণের এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো সম্ভাবনাময় দিক। কাজে এটা যাতে মানে করা যায়, আমাদের পর্যটন কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। আর সেই সাথে আমরা নৌ পরিবহনকেও বলতে পারি, তারাও এটা যদি উদ্যোগ নেন, স্টিমার তৈরি করে বা লঞ্চ, মানে যারাই ভ্রমণ করবে তাদের নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকলো, সবাই যাবে, পরিবার নিয়েও যেতে পারবে, আসতে পারবে। কারণ আমরা যারা ছোটোবেলায় স্টিমারে যাতায়াত করেছি তাদের খুব অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমাদের রয়েছে। এখন তো রাস্তাঘাট হয়ে গেছে, গাড়িতেই যাতায়াত, সেই সুযোগটা আর নাই। আর পুল ব্রিজ হয়ে যাওয়াতে আজকে ফেরিতে উঠে যে একবারে তাজা মাছ ধরে রান্না করে খেতে খেতে চলে আসতাম, সে সৌভাগ্য আর এখন হয় না। আর প্রধানমন্ত্রী হয়ে তো কপাল আরও পুড়ে গেছে, আগে যে রাস্তায় যেতাম তাও নাই, এখন আবার আকাশ দিয়ে উড়ে যেতে হয়। এই আকাশ দিয়ে উড়ে যাওয়ার ফলে মানে রাস্তার আর কোনো মজাটাই পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। প্রত্যেক ফেরিঘাটে থেমে থেমে সেখানে কোন ফেরিঘাটে কোন মিষ্টি ভালো, কোন খাবারটা ভালো, কোথাকার পেঁয়াজুটা ভালো, এসব খবর টবর পেতাম, এখন আর সে কপালে হয় না, এটা হলো দুঃখ। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং এই যে আপনারা মানে আপনাদের সাথে কথা বলে আমরা সত্যি খুব আনন্দিত। আর বিশেষ করে আমাদের মৎস্যজীবী মানিক দেওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি কথা বলেছেন, এটা সত্যি এখানে আমাদের অনেক কিছু জানার আছে। যেখান থেকে আর কারোর কাছে কিছু শোনা, আমরা ডিসি সাহেব আপনি দেখেন, আর মানে আপনাদের আর কোনো এই ধরনের একেবারে মানে যারা তৃণমূলের মানুষ তাদের কাছ থেকে কথা শুনতে চাই, আর একজনের কথা শুনতে চাই, আপনারা কাউকে দিতে পারেন।